ভাগাভাগি করে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। শুরুতে গোল করেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মরক্কানদের। ভিনিসিয়াসের গোলে মান বাঁচল সেরেসাওদের। বিভ্রান্তি তৈরি করে দেশ অশান্ত করার চেষ্টায় স্বার্থান্বেষী মহল। গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সবার জন্য বাংলাদেশ নির্মাণের ঘোষণা। খেলনা থেকে রক্তে মিশছে সীসা। ৩ কোটি শিশুর শরীরে মাত্রাতিরিক্ত উপস্থিতি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। গর্ভবতী নারীরাও ঝুঁকিতে। বাজার নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর তাগিদ। প্রস্তাবিত বাজেটে কমেছে এভিয়েশন ও পর্যটন খাতে বরাদ্দ। বাস্তবমুখী নয়, সংকট বাড়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। হাব তৈরির স্বপ্ন খাতা কলমেই থাকবে বলছেন বিশেষজ্ঞ। এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই আজ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশা ট্রাম্পের। দিনক্ষণ মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুতে পিছিয়ে গেলেও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে সেরেসাওরা। এরপর কিছু সুযোগ তৈরি করলেও লিড নিতে পারেনি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ৬৭ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক ইতালিয়ান কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির। নিজের প্রথম ম্যাচেই একাদশ নির্বাচনে দিলেন চমক। মাথেউস কুনিয়ার জায়গায় আক্রমণ ভাগে ইগর থিয়াগো, রাইট ব্যাকে রজার ইবানেজ। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। প্রথম 7 মিনিট বলের দখল নিজেদের কাছে রাখে অ্যাটলাস লায়ন্স। পোস্টে 2টা শট নিলেও কোনো মতে তা রুখে দেয় ব্রাজিল। 14 মিনিটে গোলের সহজ সুযোগ হারান ব্রাজিলের ইগর থিয়াগো। ভিনির পাসে মাথা ছোঁয়ালে লিড নিতে পারত ব্রাজিল। সেলেসাওরা না পারলেও সুযোগ কাজে লাগিয়েছে মরক্কো। 21 মিনিটে ব্রাহিম দিয়াজের থ্রু পাস থেকে চিপ করে গোল করেন মরক্কান ফরওয়ার্ড ইসমাইল সাইবারি। 27 মিনিটে আরও একটা সুযোগ পায় মরক্কো। এবার বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। গোল হজম করে অগোছালো খেলা ব্রাজিলের ত্রাতা হয়ে আসেন ভিনি জুনিয়র। 32 মিনিটে বাঁ প্রান্ত থেকে মরক্কোর বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল ম্যারমেরে। বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল। মরক্কো চেষ্টা করে গেছে রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাকে যেতে। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারত ব্রাজিল। ম্যাচের 67 মিনিটে সুযোগ আসে রফিনিয়ার, কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি এই উইঙ্গার। 78 মিনিটে আবারও আক্রমণে ব্রাজিল। এবার লেফট উইং থেকে বল পান রফিনিয়া, কিন্তু এবারও ইয়াসিন বুনোকে পরাস্ত করতে ব্যর্থ বার্সা ফুটবলার। ম্যাচের একেবারে শেষ দিকে এসে একটা গোলের সুযোগ এসেছিল মরক্কোর সামনে। সেটা রুখে দিয়ে দলকে অঘটনের হাত থেকে বাঁচান অ্যালিসন বেকার। 1-1 সমতায় শেষ হয় ব্রাজিল মরক্কো হাই ভোল্টেজ ম্যাচ। দু দলের সামনেই সুযোগ ছিল জয় তুলে নেয়ার, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা 1-1 সমতায় শেষ হওয়ায় হয়তো আক্ষেপ থাকবে না কোনো দলেরই। কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে, আর এই ম্যাচটাই ছিল গ্রুপের সবথেকে কঠিন ম্যাচ। সেখান থেকে 1 পয়েন্ট আদায় করে নিয়ে ব্রাজিলের জন্য নকআউটের পথটা অনেকটাই সহজ হয়ে গেল। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শেষ মুহূর্তের গোলে নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্টের দেখা পেল কাতার। সুইজারল্যান্ডের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে এশিয়ার দলটা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর যোগ করার সময়ে গোল করে কাতারকে ড্র এনে দেন বোয়ালেম খাওখি। সুইসদের হয়ে ম্যাচের বাকি গোলটা করেন ব্রেল অ্যাম্বোলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুন জানাচ্ছেন বিস্তারিত। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় থেকে মাত্র 2 মিনিট দূরে ছিল সুইজারল্যান্ড। তবে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় তাদের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ফেভারিট তকমা নিয়ে মাঠে নামা সুইসরা শেষ পর্যন্ত আর জয় নিয়ে ফিরতে পারেনি। 1-0 গোলে পিছিয়ে থাকা কাতারকে দারুণ এক অ্যাক্রোবেটিক গোলে শেষ মুহূর্তে ম্যাচে ফেরান বোয়ালেম খাওখি। 2022 বিশ্বকাপে কোনো ম্যাচ না জেতা স্বাগতিক কাতার 2026-এ এসেই তুলে নেয় নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ইউরোপের পাওয়ার হাউস সুইজারল্যান্ডের। বল দখল থেকে আক্রমণ সব জায়গায় প্রতিপক্ষকে এক প্রকার কুণ্ঠাসা করে রাখে সুইসরা। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে মোট 4টি অন টার্গেট শট রাখে সুইজারল্যান্ড। তবে রুবেন ভার্গাস, ব্রেল অ্যাম্বোলোদের সব আক্রমণ এক হাতেই রুখে দেন কাতারি গোলরক্ষক আবু নাডা। গোল পেতে সুইজারল্যান্ডের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 17 মিনিট পর্যন্ত। দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক আবু নাডাই পেনাল্টি উপহার দেন প্রতিপক্ষকে। সেখান থেকে গোল করে লিড এনে দেন ব্রেল অ্যাম্বোলো।
প্রথমার্ধের যোগ করার সময়ে স্কোর লাইন হতে পারত 2-0, তবে গোল লাইন ক্লিয়ার করে সেই দফায় দ্য মেরুনদের রক্ষা করেন আল ওই। প্রথমার্ধে আর জালের দেখা পায়নি সুইসরা। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের এই দলটি। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে সুইজারল্যান্ড, তবে কিছুতেই কাতারের রক্ষণ ভাঙতে পারেনি গ্র্যান্ড জাকারা। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া কাতার খেলে অল আউট ফুটবল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সুইসের ডিফেন্স ফাঁকি দিয়ে হোমাম এলেমিনের ক্রস, সেখান থেকে দুর্দান্ত এক গোল করে কাতারকে ঐতিহাসিক ড্র এনে দেয় বোয়ালেন খাউখি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এবার অন্যান্য প্রসঙ্গ। বিভ্রান্তি ছড়িয়ে দেশ অশান্ত করার ষড়যন্ত্র করছে স্বার্থান্বেষী মহল, এমন মন্তব্য করে গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের চকরিয়ায় জনসমাবেশে তারেক রহমান বলেন, যারা গণমুখী বাজেটের সমালোচনা করছে তারা জনগণের বন্ধু নয়। মিজানুর রহমানের ক্যামেরা বিস্তারিত, আহমেদ সালেহিনের রিপোর্টে। দিন গড়িয়ে রাত, কর্মব্যস্ত একটি দিন। কক্সবাজারের একদিনের সফরে এসে নির্বাচনী প্রতিশ্রুতি ও নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই বিকেল 4টার সমাবেশে আসতে সময় লেগে যায় সন্ধ্যা 7:30। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষারত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সহধর্মিণীকে সঙ্গে নিয়ে জনতার অভ্যর্থনার জবাবও দেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্মযজ্ঞ তুলে ধরেন প্রধানমন্ত্রী। চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত 2 লেনের রাস্তা 4 থেকে 6 লেন করার ঘোষণাও দেন তারেক রহমান। সদ্য পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেটে জনগণের স্বস্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা এই বাজেট নিয়ে বিরোধিতা করছে তারা জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করা একটি দল অতীতের মতো দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে সরকার প্রধান সবাইকে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। স্বার্থন্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আমাদের কাছে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশের গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে। পরে জনগণকে দেশের ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে নতুন স্লোগান রচিত করেন সরকার প্রধান। বলেন, জনগণের স্বার্থ ও ভাগ্য উন্নয়ন করাই তার মূল পরিকল্পনা। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কক্সবাজার। জনগণকে স্বস্তি দিতে 7টি পণ্যের ট্যাক্স বাতিল করায় এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষের পাশে থাকা নয়, জনগণকে বিভ্রান্ত করায় বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্য। কক্সবাজারে পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে পথসভায় কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চকরিয়ায় সংরক্ষিত বনে গাছের চারা লাগিয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। বক্তব্যে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। এর আগে সস্ত্রীক ডুলা হাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি।
পরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি সবসময় দেশের মানুষের স্বার্থে কাজ করে। এর আগে সকালে আকাশপথে সস্ত্রীক পর্যটন নগরীতে আসেন প্রধানমন্ত্রী। শুরুতে প্রায় 50 বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন তিনি। এরপর পাশেই পথসভায় যোগ দেন সরকার প্রধান। বলেন, 7টি পণ্যের কর বাতিল করায় অন্যবারের মতো এবার বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। পেছনে বিস্তৃত ফসলি জমি, আর এই ফসলি জমির মালিক কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারের এই পাতুলি খাল খনন করেছিলেন। 50 বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজ এই পাতুলি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন। তিনি বললেন, সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি তারা বাস্তবায়ন করতে চান। একই সঙ্গে জনগণের মুখে হাসি ফুটিয়ে সুবিধাভোগী হিসাবে প্রত্যেকটি মানুষকে সরকারের উন্নয়ন এবং পদক্ষেপে সামিল করতে চান তারা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদলের সদস্য মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। সংকটে চট্টগ্রাম বন্দরের রেকর্ড 11 মাসে 32,20,000 কন্টেইনার হ্যান্ডলিং, 9,95,00,000 টন কার্গো খালাস। প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষমতা বাড়ানোর পরামর্শ। শিশুর কান্না থামাতে হাতে দেয়া খেলনা কতটা নিরাপদ? খেলনার রঙে থাকা সীসা মুখ হয়ে মিশছে শিশুর রক্তে, এমন ভয়াবহ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। আইসিডিডিআরবির আরেক গবেষণা বলছে, দেশে 6 বছরের কম বয়সী প্রায় 3.5 কোটি শিশুর শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি। অরূপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। রঙিন খেলনায় মগ্ন শিশুরা, কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। কিন্তু শিশুদের জন্য ভয়াবহ এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে কতটা জানেন অভিভাবকরা? এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে, এগুলো সবাইকে জানানো দরকার। বাচ্চারা অনেক ক্ষতি হতেছে। এইসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমারও তো ক্ষতি হতে পারে। তো বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নেবে, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত ওই দিক থেকে সচেতন হওয়া, যেন ওই ক্ষতিকর পদার্থ যেন খেলনায় না থাকে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে, কিছু রঙে পাওয়া গেছে নিরাপদ সীমার চেয়ে 1000 গুণেরও বেশি সীসা, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। গবেষণা সংস্থা এসডো বলছে, শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। খেলনায় অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। কালারফুল যেগুলো বেশি, লাল, হলুদ, সবুজ, এগুলোর মধ্যে বেশি, বা সাদাতেও পাওয়া গেছে। বাংলাদেশের শিশুরা 3 কোটির উপরে রক্তে তাদের সীসার অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে। সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের গর্ভবতী নারী, তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে, দেশে 6 বছরের কম বয়সী শিশুর প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। সংখ্যার হিসাবে যা প্রায় 3.5 কোটি শিশু। আইসিডিডিআরবির গবেষণায় ঢাকার 68% শিশুর রক্তেও মিলেছে বিপজ্জনক মাত্রার সীসা। সারা দেশে লেডের অবস্থা আসলে খুবই ভয়াবহ। তার ভিতরে হচ্ছে ঢাকা সিটির মধ্যে যারা বসবাস করি তাদের অবস্থা হচ্ছে সবচাইতে খারাপ। তো ইমিডিয়েটলি আমাদের হচ্ছে যে সীসা থেকে শিশুদের রক্ষা করতে হলে এক্সপোজার সোর্সগুলো বন্ধ করতে হবে। এর কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নাই।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে। 20 মিলিয়ন আইকিউ পয়েন্ট লস হয়ে গেছে শিশুদের মধ্যে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে আদ্দিনের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন প্রায় 200 রোগী। আইসিইউ সহ বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 জন। এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে কাল আপিল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায় এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 200 রোগী, আর চিকিৎসাধীন আছেন প্রায় 250 জন। অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। আমরা এখানে অল্প টাকার মাধ্যমে যেই চিকিৎসা সেবাটা পাচ্ছি এটা অন্য কোনো জায়গায় পাবো না। হাসপাতাল বন্ধ, এখন কি করবো সেটা তো বুঝতেছে না। অন্য হাসপাতালে হয়তো যাইতে হবে, গিয়া পরীক্ষা রিপোর্ট দেখায় আবার নতুন করে পরীক্ষা করে রোগী তো সুস্থ করতে হবে নাকি। আমি এনআইসিউতে যে ট্রিটমেন্টটা এখন পাচ্ছি, বাচ্চা যে ক্রিটিক্যাল যে সাপোর্টটা পাচ্ছে, আমি আরেকটা হসপিটালে যদি আমি এখন নিয়েও যাই, এই যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড, এই সময়টার মধ্যে আমি এই সাপোর্টটা পাবো না। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত 27 মে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের বরাদ্দ 1884 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 571 কোটি টাকা কম। খাত সংশ্লিষ্টরা বলছেন এভিয়েশন খাতের উন্নয়নে এই বরাদ্দ বাস্তবমুখী নয়। এতে পর্যটন নিয়ে কার্যকর পরিকল্পনা না থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে নানা মহলে চলছে বিশ্লেষণ। বিভিন্ন খাতের উন্নয়নে জোর দিয়ে বরাদ্দ বাড়িয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী 8 বছর অর্থাৎ 2034 সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বাজেট বক্তব্যে এমন তথ্যই জানিয়েছেন অর্থমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীত করুন। তবে প্রস্তাবিত বাজেটে এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা। চলমান অর্থ বছরের সংশোধিত বাজেট থেকে মাত্র 584 কোটি টাকা বাড়িয়ে 1884 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা চলতি অর্থ বছরের বরাদ্দকৃত টাকার চেয়ে 571 কোটি টাকা কম। ক্রমান্বয়ে প্রতি বছর এ খাতের বরাদ্দ কমছে, যা পর্যটন খাতকে সংকটে ফেলবে বলে মত সংশ্লিষ্টদের। সরকার যদি ইনফ্রাস্ট্রাকচারগত যে সুবিধাগুলো আমাদের প্রত্যাশার জায়গা আছে, আমাদের যে ট্যাক্সেশনের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে থেকে যদি আমাদের মুক্ত করার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের জিডিপির কন্ট্রিবিউশন 6 to 7% যাওয়া সম্ভব। লক্ষ্যের উপরে ভিত্তি করে অ্যাক্টিভিটিস নির্ধারণ হয়, অ্যাক্টিভিটিসের উপরে ভিত্তি করে আপনার বরাদ্দ হয়। তো আমার তো লক্ষ্যই নাই, এখন আমাদের কোনো লক্ষ্য নাই। কেউ বলতে পারবে না আপনাকে যে আগামী 5 বছর পরে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে আমরা অমুক জায়গায় নিয়ে যেতে চাই। এদিকে এভিয়েশন খাতের উন্নয়নে আন্তঃবিমানবন্দরের যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামো সক্ষমতা উন্নয়নে গুরুত্ব না দিলে এভিয়েশন হাবের স্বপ্ন খাতা কলমেই থাকবে বলে মত বিশেষজ্ঞদের। ট্যুরিজমের যে প্রায়োরিটি সেক্টর হিসেবে দেখার যে জায়গাটা, সেই জায়গাটাও তো আমার মনে হয় যে কিছুটা ঘাটতি রয়েছে আমাদের। এবং হিস্ট্রিক্যাল প্যাটার্ন অনুযায়ী আমরা যদি দেখি, সবাই আমরা ঘুরতে পছন্দ করি, কিন্তু কেন যেন মানে পর্যটনের যখন গুছিয়ে পর্যটন করার ব্যাপারটা আসে আমরা করে উঠতে পারি না। এটা তো নেটওয়ার্কিং এবং দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, ট্যুরিজম সেক্টরের উন্নয়ন এবং একটা বড় ধরনের চাকরির বাজার সৃষ্টি করেছে। তাদের
এয়ারলাইনগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টাফ তারা কাজ করছে, বিভিন্ন পদে কাজ করছে। এই এয়ারলাইনগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে গেলে বাজেটারি সাপোর্ট দরকার হবে। একদিকে নীরব কর্মসংস্থান তৈরি, অন্যদিকে বিশ্ব এভিয়েশনের সঙ্গে প্রতিযোগিতাপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে এ খাতে বরাদ্দ কয়েক গুণ বাড়ানোর দাবি অংশীজনদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা, শ্রমিক আন্দোলনেও রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চলতি অর্থবছরের 11 মাসে 32,20,000 কন্টেইনার হ্যান্ডলিং এবং 9,95,00,000 টন কার্গো খালাস হয়েছে। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায়ের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। শেখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 32,20,000 টিউএস কন্টেনার, 9,95,00,000 মেট্রিক টন কার্গো এবং 3,952টি জাহাজ হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে, যা আগের অর্থ বছরের তুলনায় বেশি। পাশাপাশি বছর শেষে মোট 35,42,000 কন্টেনার, 10,69,00,000 মেট্রিক টন কার্গো পণ্য এবং 4,317টি জাহাজ হ্যান্ডেলিংয়ের আশা করছে কর্তৃপক্ষ। এটি হবে বন্দরের ইতিহাসে রেকর্ড। 4,300-র উপরে জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা আশা করছি, এবং আমরা যদি 3টা ক্ষেত্রেই ধরি, আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সেট করব বলে আমরা আশা করছি। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, এর মাঝে আবার দাবি আদায়ে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ধর্মঘট। তারপরও দেশের আমদানি পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ প্রবৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি মনে করি বন্দরটাকে কোনোভাবেই একটা মিনিটের জন্য বন্ধ রাখাটা ঠিক হবে না। আমাদের যেহেতু ইম্পোর্ট বেস, আমাদেরকে আমদানি রপ্তানি সব কিছু কিন্তু আমাদেরকে স্মুথলি অপারেশন করতে হলে বন্দরকে 24/7 রান করতে হবে। চলতি অর্থ বছরে কন্টেনারে 7.47%, কার্গো হ্যান্ডেলিংয়ে 16.19% এবং জাহাজ আসার ক্ষেত্রে 5.89% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর এ দ্বারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এটার মূল আসলে কারণ আমি মনে করি যে ব্যবসায়ীরা মনে করছে এখন একটা স্টেবল গভর্নমেন্ট আছে, এবং এটা যদি কন্টিনিউ করে এই বিশ্বাসটা যে স্টেবল গভর্নমেন্ট, তাহলে ব্যবসা বৃদ্ধি পাবে ভবিষ্যতে। সকল পরিস্থিতির মধ্যে আমাদের অর্থনৈতিক চাকাটা সুনির্দিষ্টভাবে আমরা সক্ষম রাখতে পেরেছি এবং সচল রাখতে পেরেছি, যে কারণে আমাদের এই আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রবৃদ্ধিটা হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 68তম হলো। কন্টেনার হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি চলতি বছর তালিকায় এগিয়ে আসার সম্ভাবনা তৈরি করেছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। নানা সংকটের মাঝেও যেহেতু এই বন্দর কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড করছে, আর তাতে বলা চলে গতিশীল রয়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা, সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি পুতিনের। বেশ কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি স্থানীয়রা। এই মুহূর্তে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে আছেন সহকর্মী এস এম রাশেদ এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, কুষ্টিয়া সীমান্তে প্রাকপুরে 148 যে প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানের কাছে ভারতের পশ্চিমবঙ্গের উপজেলার যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে বিএসএফ মোট 12 জনকে চেষ্টা করে, তবে সাধারণ মানুষ এবং বিজিবি এখন পর্যন্ত কিন্তু কাউকে এখন বাংলাদেশের ভিতরে কিন্তু প্রবেশ করে দেয়নি, এবং এখন পর্যন্ত তারা কিন্তু এই শূন্যরেখা বরাবরই কিন্তু গত 2 রাত এবং 3 দিন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং স্থানীয় মানুষ যেটি জানিয়েছেন যে মূলত এখানে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর মধ্যে 4 জন শিশু রয়েছে এবং 4 জন নারী রয়েছে এবং 4 জন পুরুষ রয়েছে, এবং তারা কিন্তু আসলে ওই পাট ক্ষেতের ভিতরে মানবিত জীবনযাপন করছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। তবে বিজিবি সূত্রে আমরা জানতে পেরেছি যে মূলত গতকালকে একটি পথ
নিরাপত্তা বৈঠক হয়েছে কমান্ডো পর্যায়ে, তবে তারা এখন মূলত এই যে মানুষগুলো রয়েছে সেগুলো ভারতীয় অংশে এবং বাংলাদেশের অংশে তাদের পরিচয় যাচাইয়ের জন্য আসলে একটু সময় ক্ষেপণ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানকার সাধারণ মানুষ এবং বিজেপির এর পক্ষ থেকে আসলে এখানে একটি দুর্গ গড়ে তুলেছে সাধারণ মানুষ, বিশেষ করে যাতে কোনোভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ এর থেকে যাতে কোনো পুশিং করার চেষ্টা না করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেটি জানিয়েছেন যে গত পরশুদিন রাত্রে কিন্তু হঠাৎ করে লাইট বন্ধ করে বিএসএফ এর থেকে যাতে কোনো পুশিং করার চেষ্টা না করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেটি জানিয়েছেন যে গত পরশুদিন রাত্রে কিন্তু হঠাৎ করে লাইট বন্ধ করে এখানে যেটি করেছে সে 12 জন মানুষকে আসলে তারা এখানে পুশিং করার চেষ্টা করে, তবে সীমান্তেই কিন্তু রেখে দিয়েছে এই মানুষদেরকে। তবে তাদের বিষয়ে খুব তাড়াতাড়ি তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিজেপির পক্ষ থেকে। এখন পর্যন্ত 12 জনই রয়েছে পুশিং করার বিষয়ে। তবে আমরা এখন এই পুশিংয়ের বিষয়ে জানবো চাঁপাইনবাবগঞ্জের আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 9 দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় পুশিংয়ের চেষ্টা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 12:40 দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 15 জন নারী পুরুষ এবং শিশুকে তারা আসলে চাঁপাইনবাবগঞ্জের যে রোকনপুর সীমান্ত রয়েছে সেই রোকনপুর সীমান্ত দিয়ে পুশিংয়ের চেষ্টা করে নৌকা যোগে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়ে দেয়। এই স্থানীয়রা আসলে এই খবরটি পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাদেরকে 2 ঘন্টা শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়। এরপর 2 ঘন্টায় শূন্যরেখায় থেকে বিএসএফ আবারও তাদেরকে ফেরত নিয়ে নেয় রাত 2:40 দিকে। এরপরে আসলে রোকনপুর সীমান্ত সহ আশেপাশের যে সমস্ত নদী বেষ্টিত সীমান্ত রয়েছে এবং দুর্গম সীমান্তগুলো রয়েছে সেগুলোতে ব্যাপক তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা নিয়ে রাতেও আসলে টহল কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। দিনের বেলা বাইনোকুলার এবং ড্রোন ক্যামেরা দিয়ে এবং রাতের অন্ধকারেও আসলে লাঠিসোঁটা নিয়ে স্থানীয়দের সহযোগিতায় ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে পাশেরই একটি সীমান্ত বাঙ্গাবাড়ি, সেখানেও কিন্তু গত বৃদ্ধি করা হয়েছে এবং যে কোনো ধরনের নজরদারি এবং তৎপরতা টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রেক্ষিতে আসলে সীমান্তে ব্যাপক ধরনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং যে কোনো ধরনের নজরদারি এবং তৎপরতা টহল কার্যক্রম বৃদ্ধি। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম এবং এর আগে কুষ্টিয়া থেকে এস.এম. রাশেদ। সিলেট নগরীর আয়তন প্রায় 3 গুণ বাড়লেও বর্ধিত 15টি ওয়ার্ডে স্থাপন হয়নি সিসিটিভি ক্যামেরা। এতে বাড়ছে অপরাধ। শহরের অধিকাংশ নিরাপত্তা ক্যামেরা পুরনো হয়ে যাওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। নতুন ওয়ার্ডগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে সিটি কর্পোরেশন। আর উচ্চ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। গত 9 মাসে 350 ছিনতাইকারীকে আটক করে পুলিশ। নথিভুক্ত হয় অন্তত 20টি ঘটনা। এরই সঙ্গে চুরি ও সন্ত্রাসী তৎপরতার ঘটনা ঘটে শতাধিক। নগরীর নিরাপত্তা নিশ্চিতে 2019 সালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় 108টি সিসিটিভি ক্যামেরা। ক্যামেরাগুলোর মধ্যে বর্তমানে 10টি অচল, বাকিগুলো হয়ে পড়েছে পুরনো। সিসি ক্যামেরা নাই যেখানে, সেখানে বেশি অপেক্ষিত ঘটনা ঘটে। অনেকগুলো দেখা যায় যে অ্যাডাপ্টার নষ্ট, ক্যামেরা লাগানো আছে ঠিকই কিন্তু রান করতেছে না। 7 বছর আগে স্থাপিত এই সিসিটিভি ক্যামেরাগুলো বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধ চক্রকে শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে মনে করেন এসএমপির এই কর্মকর্তা। বর্তমান সময়ে অনেক হাই রেজলিউশন ক্যামেরা বাজারে এসেছে। এটাকে যদি রিপ্লেস করা হয় তাহলে এটা অপরাধ নিয়ন্ত্রণে অনেক বেশি সহায়ক হবে। 2021 সালে সিলেট নগরীর 27 ওয়ার্ড 42 ওয়ার্ডে সম্প্রসারণ করা হয়। আয়তন 26.5 বর্গ কিলোমিটার থেকে উন্নীত হয় 79.5 বর্গ কিলোমিটারে। নতুন 15 ওয়ার্ড এখনো বাইরে সিসিটিভি ক্যামেরার আওতায়। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শিগগিরই সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশন প্রশাসক। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। কোনো চুরি ছিনতাই হওয়ার সাথে সাথেই
যারা ক্রিমিনাল তাদের পাকড়াও করে, কিন্তু তারপরেও তো এইটা কোনো স্বস্তিদায়ক না। আর শহরের নিরাপত্তা নিশ্চিতে উচ্চ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য। তিনি জানান, এই কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা অপরাধ নিয়ন্ত্রণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফেশিয়াল রিকগনিশনে সক্ষম এআই ড্রিভেন ক্যামেরা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন প্রত্যেকটা এলাকা এই মনিটরিংয়ের ব্যবস্থার জন্য আগামী দিন আমরা পদক্ষেপ নেব। এআই ভিত্তিক ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা গেলে অপরাধী শনাক্তকরণ, নিখোঁজদের সন্ধান, সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যানবাহনের নম্বর প্লেট শনাক্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনায় মাদকের ভয়াবহতা বাড়ায় প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে নানা অপরাধ, ঘটছে হত্যাকাণ্ড। পুলিশের অভিযান চললেও ধরা ছোঁয়ার বাইরে কারবারি সহ মদতদাতারা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। গত 1 জুন থেকে 5 জুন পর্যন্ত জেলায় 4টি খুনের ঘটনা ঘটে। সদরে এক নারীকে হত্যা ও তার স্বামী ছেলেকেও কুপিয়ে জখম করা হয়। মার্চ, এপ্রিল, মে মাসে দুর্গাপুর ও কমলাকান্দায় শিশুসহ আরও 3টি হত্যাকাণ্ড ঘটে। এছাড়া গত 10 জুন সদরে মাকে মেরে ফেলে মাদকসেবী ছেলে। এসব ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, মাদকের সহজলভ্যতা ও বিচার না হওয়ায় নানা অপরাধ, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটছে বারবার। পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চললেও মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালে। যে লোক ও জানে সারা না পায় যখন দনের মাইরা হালানি কথা আছে। এইগুলা নিষেধাজ্ঞ হচ্ছে, আমরা এলাকাতে থাকবো কিভাবে? মাদক বর্তমান সময়ে এক ভয়াবহ আকার রূপ ধারণ করেছে, সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন অহরহভাবে সহজলভ্য হয়ে গেছে মাদকটা। একজন নিরপরাধ মানুষ কেন অহেতুক করবে? আর একজন অপরাধী শাস্তি না পেয়ে দীর্ঘ সময় এই আইনের ফাঁক করে ঘুরতে থাকবেন, এটাও আমরা। দপ্তরের কর্মকর্তারা বলছেন, মাদক ব্যবসায়ীদের আটক করার পর তারা জামিন নিয়ে পুনরায় একই ধরনের অপরাধ করছে। তবে মাদক নির্মূলে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। যারা মাদক ব্যবসায়ী আছে, মাদক কারবারি আছে এবং মাদক সেবী আছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। 292টি মামলা রুজু হয়েছে এবং 430 জনের মতো গ্রেফতার হয়েছে এবং তারা আইনের আওতায় এসেছে। বনাঞ্চলে প্রবেশ সংরক্ষিত থাকলেও শেরপুরের গারো পাহাড়ে সে নিষেধাজ্ঞা মানছেন না কেউই। বনে গড়ে ওঠা আগর বাগান দেখতে ভিড় করছেন শত শত মানুষ। এতে হুমকির মুখে পড়ছে স্বাভাবিক পরিবেশ ও বন্যপ্রাণী। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে শুধু সাইনবোর্ড দেওয়ার আশ্বাস বন বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা শেরপুরের গারো পাহাড়ে জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বনের ভিতর গড়ে ওঠা বিরল প্রজাতি ও আগরবাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বেড়েছে মানুষের আগ্রহ। দিন দিন বাড়ছে পর্যটকদের চাপ। মানুষের বাড়তি উপস্থিতিতে শব্দ দূষণ ও পরিবেশগত চাপে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ, খাদ্য সংগ্রহে ব্যাপক প্রভাব পড়ছে। সবাই আসছে তাই আমরা ঘুরতে আসছি। সুন্দর যেহেতু সেই জন্য আমরা ছুটে আসি এই সৌন্দর্য দেখার জন্য। আমরা ঘোরাফেরা করলে বা আসা যাওয়া করলে তাতে তো আর গাছের কোনো ক্ষতি হওয়ার কথা না। এটি আসলে আলটিমেটলি বন্যপ্রাণী এবং বনের যে জীববৈচিত্র্য আছে এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটি হুমকির মুখে পড়বে। তবে বনে প্রবেশ নিরুৎসাহিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে জানালেন বন বিভাগের কর্মকর্তা। আমরা অচিরেই 2-1 দিনের মধ্যে একটা সাইনবোর্ড দেব যেন সাধারণ জনগণ এখানে না যায়। বন বিভাগের তথ্য অনুযায়ী ঝিনাইগাতির রাংটিয়া রেঞ্জের আওতায় তাওয়াকুচা বিটে 40 হেক্টর ও গজনী বিটে 50 হেক্টর জমিতে রয়েছে আগর বাগান। প্রতি লিটার আগর তেলের মূল্য প্রকারভেদে প্রায় 22 থেকে 35 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর। রোগী বাড়লেও সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে বৃদ্ধি পায়নি শয্যা।
34টি বেডের এই ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকেন ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। অন্যদিকে জনবল সীমিত থাকায় সেবা দিতে হিমশিম অবস্থায় সংশ্লিষ্টরা। নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলে একই ছাদের নিচে মিলবে হৃদরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা, জানান কর্তৃপক্ষ। অপু বণিকের তথ্য ও ছবিতে রিপোর্ট। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ। এখানে রয়েছে মাত্র 34টি শয্যা, অথচ প্রতিদিন এই ওয়ার্ডে ভর্তি থাকেন প্রায় 150 জন রোগী। বারান্দা ও করিডোর থেকে শুরু করে ওয়ার্ডের প্রবেশ মুখের মেঝেতেও ভর্তি থাকতে হয় রোগীদের। হসপিটালের যে সিট সংখ্যাগুলো আছে এর চাইতে অনেক বেশি রোগী হয়, আর বেশি রোগী হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা রোগীরা পায় না। চিকিৎসা ভালো ঠিক আছে, কিন্তু সিট অনেক যদি আরও কিছু বাড়তি হয় তাহলে আরও ভালো হবে, উন্নত মানের হবে। বর্তমানে খুব ক্রাইসিস সিটের, বাইরে থাকা লাগে, রোগীর প্রবলেম হয়। জায়গাও না পুরান মেডিকেল, এতে কোনো কমতি নাই। তারা একটু লেন্দি করে, তারা যেমন একটু অনেক সময় তারা একটু সরকারি তো একটু ইয়ে করে, একটু গাফাতে করে। মিনিমাম 10টা বাথরুম, আর সিট অনেকগুলার দরকার আছে, সিট অনেকগুলা কম, এই কারণে রুগীরা যাস্তি হয়। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসা সংশ্লিষ্ট সবারই হিমশিম অবস্থা। রয়েছে জনবল সংকট। পেশেন্ট ওভারলোড, আর আমরা ম্যান পাওয়ার খুবই কম। তারপরেও আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি, যেহেতু অসুস্থ মানুষ আমাদের কাছে আসতেছে। চিকিৎসকরা বলছেন দিন দিন বাড়ছে হৃদরোগীর সংখ্যা। মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজন হৃদরোগ বিভাগে শয্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ। প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান এবং অন্যান্য সাপোর্টিং স্টাফ সহ যদি আমাদের শয্যার সংখ্যা একটু বাড়ানো হয়, তাহলে আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেই আমরা চিকিৎসকরা সিলেট কার্ডিওলজি ডিপার্টমেন্ট দ্বারা ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সেবাকে আমরা আরও উন্নত করে প্রায় আমরা উন্নত বিশ্বের মতো নিয়ে যাওয়ার চেষ্টা এবং সমগ্র সিলেট বিভাগের মানুষদের সেবা দেওয়ার আমরা দিতে পারবো। হাসপাতাল পরিচালক জানান, শয্যা সংকট নিরসন এবং চিকিৎসা সেবার মান উন্নত করতে নির্মাণ করা হচ্ছে 17 তলা ভবন। সেখানে এক ছাদের নিচে হবে ক্যান্সার, কিডনিজনিত সমস্যা এবং হৃদরোগের চিকিৎসা। যে এখানে একটা 17 তলা বিল্ডিং কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছে। এটার আউটার স্ট্রাকচার প্রায় শেষের দিকে 98%। এখানে আমাদের 3টা বিভাগ যাবে। এটা একটা প্রজেক্টের আন্ডারে আছে, তো এটা হলো একজন প্রজেক্ট ডিরেক্টর আছেন। এটা প্রজেক্টটা সম্পন্ন হলে ব্যবহারকারীর কাছে বুঝিয়ে দিবে। 2024 থেকে 2026 মে মাস পর্যন্ত সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনডোর ও আউটডোর থেকে হৃদরোগ নির্ণয় সেবা নিয়েছেন প্রায় 34,000 রোগী। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেখছেন সকালের সময়। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত মৌলভীবাজারের কাশেমপুর পাম্প হাউস পুরোপুরি ব্যাহত হচ্ছে কাওয়া দিঘির হাওরের পানি নিষ্কাশন। এতে নষ্ট হচ্ছে হাওরের শত কোটি টাকার বড় ফসল, নিঃস্ব হচ্ছেন কৃষক। সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। আগাম বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের মাধ্যমে মৌলভীবাজারের কাওয়া দিঘি হাওরে জমি থেকে অতিরিক্ত ফসল উৎপাদনের আশা নিয়েই কাশেমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে পাম্প হাউসটি পানি নিষ্কাশনে পুরোটাই ব্যর্থ। পানি উন্নয়ন বোর্ড বলছে, পাম্পগুলোর পানি নিষ্কাশন ক্ষমতা রয়েছে প্রতি 24 ঘন্টায় 15.5 লাখ ঘনমিটার। অথচ চলতি বছর বর্ষার আগেই 7 কোটি ঘনমিটার বৃষ্টিপাতে কাওয়াদিঘি হাওর ভরে ওঠে। এতে এই পাম্পগুলো জলাবদ্ধতা নিরসনে কাজে আসেনি। এতে এক মুঠো ধানও ঘরে উঠাতে পারেনি সদর ও রাজনগর উপজেলার কৃষক। আমরা কষ্ট করি আলি ফেলাইতাম পাই না, সময় গেল এইগুলাতে আমরা বিপদী। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত পাম্প হাউসে পশ্চিমে 6 ব্যান্ড রেগুলেটরিও কোনো কাজে আসছে না। নিচের দিকে নির্মিত হওয়ায় হাওরের ময়লা আবর্জনা ও কচুরিপানা আটকে থাকছে। কৃষকরা পাম্প হাউসটি সুস্থ সংস্কার নতুবা উচ্চ ক্ষমতার নতুন পাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা পাম্প হাউস যদি প্রতিস্থাপন করা হয়, তাইলে আমরা হয়তো কিছুটা এই পানিতে তলিয়ে যাওয়ার থেকে নতুন করে করা, এটাই লেগে আমরা আবেদন। কাশিমপুর পাম্প হাউসের যদি সংস্কার করা হয় পাম্পগুলোর, তাহলে কিছুটা হলেও এই জলাবদ্ধতা থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়া যাবে। পাম্পগুলোর অতিরিক্ত পানি নিষ্কাশন ক্ষমতা না থাকায় হাওরে এই ক্ষয়ক্ষতি বলছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি কর্মকর্তা। কাশিমপুর পাম্প হাউস কিন্তু
কুলায় উঠতে পারে নাই নিষ্কাশন। যেটা হলো এই পাম্প হাউসে যেই পরিমাণ পানি নিষ্কাশন করতে পারবে তার চাইতে অনেক গুণ বেশি পানি যেখানে চলে আসে। তো এই এতগুলো পানি এই অল্প সময় নিষ্কাশন করে এই পাম্প হাউসের পক্ষে সম্ভব না। তবে পাম্পগুলো সংস্কার বা নতুন স্থাপনের বিষয়টি বিবেচনায় নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মেশিনের মধ্যে 6টা মেশিন বর্তমানে সচল রয়েছে এবং মেশিনগুলি অনেক পুরাতন হয়, এর যে ক্যাপাসিটি সেটা ক্যাপাসিটি অনুযায়ী সে পানি নিষ্কাশন করতে পারছে না। এটা আমরা সরকারকে জানিয়েছি, আশা রাখি যে সরকার এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে। পানি উন্নয়ন বোর্ড 1983 সালে কাশিমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। আজ সই হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইসরায়েল এ চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দেশ দুটির মধ্যে একটি চুক্তি রোববার সই হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্প বলেন পরিস্থিতি শান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং তা নিষ্ক্রিয় করে ধ্বংস করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন চুক্তি সইয়ের সম্ভাবনা খুব বেশি হলেও তা রোববারই হবে এমন নিশ্চয়তা নেই। জানান আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। ইসরায়েল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক প্রক্রিয়ার অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে টেলিফোনে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু, কারণ আলোচনার চূড়ান্ত চুক্তিতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা আরোপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের দাবি যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা পেয়ে যাবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর প্রতিশ্রুতি নিশ্চিত হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলাকে সন্ত্রাসী কৌশল আখ্যা দিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলে কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী। এদিকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা প্রক্রিয়া শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের ত্রাসনোদার অঞ্চলের টেমরিউক জেলায় একটি সি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জানায় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে জ্বালানি তেলে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের দাবি টার্মিনালের একাধিক স্টোরেজ ট্যাঙ্ক ও লোডিং স্ট্যান্ডে সফল আঘাত করতে সক্ষম হয়েছে তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। সাফ জানিয়েছেন এ ধরনের হামলা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। আরও অভিযোগ করেন ইউক্রেনের বাহিনী যুদ্ধ জিততে মরিয়া হয়ে বেসামরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমাদের বাহিনী এখনো কৌশলগত সুবিধা ধরে রেখেছে। তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং কোনো গোলাবর্ষণ বা ড্রোন হামলায় এই পরিস্থিতি বদলাতে পারবে না। শত্রুপক্ষ এই অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রকাশ্য সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিচ্ছে। তারা বেসামরিক স্থাপনা, অবকাঠামো, এমনকি যাত্রী পরিবহন ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পাশাপাশি গত এক সপ্তাহে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় একাধিক উচ্চ নির্ভুল হামলার কথাও জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রই আগামী 15 জুন একটি আন্তঃসরকারি সম্মেলনে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এতে আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন ও ইউরোপীয় মূল্যবোধের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যা সদস্যপদ অর্জনের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ইউরোপের জন্য শক্তিশালী অগ্রগতি বলে অভিহিত করেছেন। বলেন ইউক্রেন শুধু নিজের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তা ও ঐক্যের জন্য লড়াই করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
আবারও বিশ্বকাপের খবর। বিশ্বমঞ্চে বাংলাদেশকে এক গর্বের মুহূর্ত এনে দিয়েছেন লাল সবুজের বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। বিশ্বকাপে কানাডা পর্বে কেবল পারফরমেন্সই করেননি, এক ফাঁকে লাল সবুজকে ইঙ্গিত করে বুঝিয়েছেন আমিই বাংলাদেশ। দেশ জুড়ে যখন সঞ্জয় বন্দনা, তখন সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি জানান ফিফা বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতা আর ভবিষ্যৎ ভাবনার কথা। টরন্টো থেকে সেই খবর জানাচ্ছেন রাশেদ লিমন। দর্শক, টরন্টো থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ লিমন। আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। বিশেষ কেন সেটি আসলে তাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। আসলে গত দুদিন আগে হলেও তাকে অনেক বিশেষণ দিয়ে বা অনেকভাবে তাকে পরিচয় করে দিতে হতো, বাট এই মুহূর্তে শুধু সঞ্জয় এটুকুই যথেষ্ট। কারণ সবাই আসলে আপনাকে চিনছে এবং বিশ্বকাপের মঞ্চে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যেভাবে বাংলাদেশকে, যেভাবে দ্য ওয়ে ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ, রিয়েলি অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশের সবাই আপনাকে নিয়ে অনেক বেশি গর্বিত। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা আমাদের সবার জন্য একটা প্রাউড মোমেন্ট। এটা আমার না। I always say I'm just the vessel. It's the support of my people, support of my parents, my grandparents, everybody, their love and সবার দুয়ার জন্য। জ্যাকেটটা পরেছিলেন, সেটা নেপথ্যের কাহিনী জানতে চাই। কিভাবে, কোন চিন্তা করে সেটি বানালেন, কিভাবে এটার ডিজাইন হলো? যখন সবাই জানতে পারলো যে আমি যাচ্ছি ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করার জন্য, তখন সবাই আমাকে লিখলো, রাইট, বাংলাদেশের জার্সিটা পরে যাওয়ার জন্য। আমিও চাইতাম কিভাবে রিপ্রেজেন্ট করব আমি। তখন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর ছায়া, ওর সাথে আমি বসে এই স্লিভটা তৈরি করলাম। আর ওখানে আমাদের মোটিভ গুলো আছে যেগুলো আমাদের অনেক মিনিংফুল, রাইট, রয়্যাল বেঙ্গল টাইগার। যখনই আমি এটা কথা বলি বা যখনই আমি জ্যাকেটটা পরতাম, আমার লাইক মাই হার্ট কিপস বিটিং ফাস্টার। এত বড় ইভেন্টে কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা একটু শুনুন। আগে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য একটা গান বানিয়েছিলাম বিপিএল এ। Oh, really? So এলো বিপিএল, আমি মুজা, and we made this song. A lot of support from FIFA. They were amazing. They loved my story. They love our people. এই মুহূর্তে একটা প্রশ্ন আপনাকে না করলেই না, আর্জেন্টিনা না ব্রাজিল? এই ডিভাইডটা করিয়েন না। তারপরে এখন যত মানুষ আমাকে এখন জানতে পারলো, তখন যদি ভাবে ওদের টিমকে আমি সাপোর্ট না করতেছি, তাইলে আরে বলে না এটা বাংলাদেশে আমি জানি সবাই এটা একদম হাফ ডিভাইডেড। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় আমাদের সময় দেওয়ার জন্য। সঞ্জয়ের কথা ধরে আমরাও বলি যে সঞ্জয়কে দিয়ে শুরু, হয়তো বিশ্বকাপের মূল মঞ্চে ফুটবলেও একদিন বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশ সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ মিশন শুরু। ব্রাজিলের শুরুতে গোল করেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মরক্কানদের। ভিনিসিয়াসের গোলে মান বাঁচল সেরেসাওরা। খেলনা থেকে রক্তে মিশছে সীসা। 3 কোটি শিশুর শরীরে মাত্রাতিরিক্ত উপস্থিতি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। গর্ভবতী নারীরাও ঝুঁকিতে। বাজার নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই আজ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশা ট্রাম্পের। দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, দাবি তেহরানের। চুক্তির অংশ নয় ইসরায়েল। এই ছিল সকালের সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। সরাসরি সম্প্রচার করছে সমৃদ্ধ টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ ইমরান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।